সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়ায় এটিকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে। সংস্কার, নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন না সংস্কারের পাশাপাশি নির্বাচন, আবার এই যে বাধাগ্রস্ত করবার যে অভিযোগ, পুরো বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। রাজনীতি বিষয়টাই আসলে আস্থা এবং অনাস্থার যোগফল। এটা যখন একটা ম্যাচিওর ডেমোক্রেসি থাকে সেখানেও এই ডিবেটগুলো প্রচণ্ড রকম আসে। আপনি যদি এখন আমেরিকার ডিবেটগুলো ফলো করেন, আপনি দেখবেন যে স্টেট ডিপার্টমেন্টের সাথে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু বিভিন্ন ইস্যুতে সিরিয়াস বিতর্ক হচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে ট্রেড যে ট্যারিফগুলো তারা দিচ্ছে, সে রেসিপ্রোকাল ট্যারিফের পলিসি যেটা সে আন্ডারটেক করেছে, চায়নার সাথে কাইন্ড অফ এ ট্রেড অফ করতেছে ট্যারিফ নিয়ে, তারপরে হচ্ছে ইন্ডিয়ার সাথে যেটা করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেটা করেছে, সাউদার্ন বর্ডারে যেগুলো করছে, সেগুলো নিয়ে কিন্তু আপনার ডোমেস্টিক পলিটিক্সে ব্যাপক ইস্যুজ আছে। এবং এই যে লং টার্ম যে তাদের ফরেন পলিসি রিলেশনশিপ, সেই মার্শাল প্ল্যান থেকে তারা যে ইকোনমির প্ল্যান নিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সম্পর্ক তারা বিল্ড করেছে, এর পাশাপাশি যেটা হচ্ছে যে লিবারালাইজেশনের পলিসির সাথে সাথে ডেমোক্রেটিক পার্টি যেভাবে অ্যাকোমোডেট করেছে, এবং রিপাবলিকান পার্টির পলিসিও যে ট্রাম্পের সেসব বেশ মানে নাড়ায়া দিয়েছে, এই সব কিছু মিলে কিন্তু ডোমেস্টিক পলিটিক্সে এই বিষয়গুলো থাকে আর কি। তো সেখানে আমাদের মতো একটা দেশের রাজনীতি যেখানে সব কিছু অস্থির, দোটানার মধ্যে আছে, কোনো কিছুর আপনি কোনো সার্টেনটি নাই, এবং কীরকম একটা দেশ দেখেন যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশে রাষ্ট্র জাতীয় নির্বাচনটা কবে করবে, এটার মাস, তারিখ এবং কোন সানডে হবে, এটা পর্যন্ত ফিক্স করা থাকে। তো সেই জায়গাতে আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে আমাদেরকে ন্যূনতম ভোটের অধিকারের জন্য কথা বলতে হচ্ছে, কখন নির্বাচন হবে এটা নিয়ে কথা বলতে হচ্ছে, নির্বাচনের মেশিনারি কি হবে, মেকানিজম কি হবে, এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। তো সেই জায়গাতে যখন এই রকম একটা অস্থির এবং মানে ইম্যাচিওর ডেমোক্রেসিতে একটা গণ অভ্যুত্থান হয়ে যায়, তখন আসলে সিচুয়েশন সব উল্টাপাল্টা হয়ে যায়। আপনার যদি 1789 ফিরে যায়, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে, দেখেন যে নেপোলিয়ন এসে ক্ষমতা না নেওয়া পর্যন্ত টানা প্রায় 20-30 বছর খুন, কাউন্টার খুন, কু, কাউন্টার কু, মানে গিলেটিনে কে কাকে দিবে আর কি, ধরে এনে এনে একজন একজনকে বিপ্লবী, কাউন্টার রেভলিউশনারি, কে রিয়েল রেভলিউশনারি, এগুলো নিয়ে তারা বিতর্ক করেছে। তো এই বাস্তবতায় বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা কিন্তু যথেষ্ট ভালো। যদি আমরা পরিবর্তনগুলো নজর দিই, যেই লেভেলে একটা পরিবর্তন হয়ে গেছে, 16 বছরের একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেখানে আসলে মোটা দাগে খুব বড় অস্থিরতা এখানে নাই। দ্বিতীয়ত হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার দ্বিমতের সাথে আমরা অভ্যস্ত না থাকার কারণে সাডেনলি দ্বিমতগুলো আমাদের কাছে একটা মাইন্ড ব্লোয়িং রিয়েলিটিতে পরিণত হয়েছে। কারণ আমরা হাসিনার আমলের 16 বছরটাতে সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যে ওই গণভবন কি বলছে, কালো কোট পরা পেঙ্গুইনগুলো কি বলছে, অনির্বাচিত সংসদের এই ল্যাসপেন্সাররা কি বলছে, এবং এটা সবাই দেখবেন যে ওই একটা লোকের দিকে তাকায় থাকে, সে কি বলছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গেছে, সে বাবাও বিচার চাচ্ছে হাসিনার কাছে। কেমিক্যাল ফ্যাক্টরিতে 142 জন মারা গেছে, তারাও বিচার চাচ্ছে শেখ হাসিনার কাছে। তাহলে রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ, সংসদ, শেখ হাসিনা সব একটা ডাইলিউটেড ফর্মে চলে আসছে, সিঙ্গুলার ওপিনিয়নে চলে আসছে। সেইখানে সাডেনলি 7 মাস থেকে এই রাষ্ট্র আনপ্রেসিডেন্টেড ফ্রিডম অফ এক্সপ্রেশন এনজয় করতেছে, যেটা আমাদের জীবদ্দশায় আমরা দেখি নাই। এই লেভেলের মুক্ত বুদ্ধির চর্চা, দ্বিমত করা, আন্দোলন, সংগ্রাম, এবং আপনি দেখেন যে সরকার ইতিমধ্যে 160-এর মতো আন্দোলন তারা হ্যান্ডেল করেছে, ছোট বড় টড়ো মিলায়ে। মোটা দাগে বড় কোনো স্যাবোটাজ দুর্ঘটনা ঘটে নাই। হ্যাঁ, 3-4টা ইস্যু ঘটেছে যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, 2-3 জন শ্রমিক মারা গেছে মিরপুরে, এবং আন্দোলনগুলো রেজাল্ট আসতেছে কিনা সেটা আবার ডিফারেন্ট আলোচনা। বাট মোটা দাগে তারা এটা মোটামুটি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে ফেস করতে পারছে। তো সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর যে আলাপচারিতাটাও দেখবেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে কিন্তু আওয়ামী লীগ সাপেক্ষে, হাসিনা সাপেক্ষে আমাদের সম্পর্কটা তৈরি হয়েছে। যেহেতু হাসিনা নাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা কর্মী ছিলাম, আমাদের সম্পর্কটাকে এখন আবার রিঅর্গানাইজ করতে হচ্ছে, যে আমার সাথে বিএনপির সম্পর্কটা আসলে কি, আমার সাথে গণসংহতি আন্দোলনের সম্পর্কটা আসলে কি, কোথায় আমরা একমত, কোথায় দ্বিমত, কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক, কতটুকু ব্যাপারে আমরা টলারেন্ট হব, সহনশীল হব, কতটুকু পাবলিকলি বলবো, কতটুকু বলবো না। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক অস্থিরতা চলছে,
অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, তাহলে আবার সমালোচনা করছি কেন? সমর্থন এবং সমালোচনা দুটোই যে ডেমোক্রেটিক প্র্যাকটিস, এই প্র্যাকটিসে তো আমরা জাতি হিসাবে অভ্যস্ত নই। সাডেনলি মনে হচ্ছে যে কী ব্যাপার, আপনারা ভিতরে গিয়ে বলে আসলেন, প্রফেসর ইউনূসের সাথে মিটিং করে আসলেন, বাইরে এসে বলছিলেন ভ্যাট কেন বাড়াইছে, বাইরে এসে বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না, বাইরে এসে বলছেন ধর্ষণের বিচার করতে হবে, তাহলে কিন্তু দ্বিমত হচ্ছে কিনা? দ্বিমত হচ্ছে না। এটাই হচ্ছে একটা রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস বোঝাপড়ার লড়াই। এটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট, যে রাষ্ট্র আমাকে যা যা দেওয়ার কথা ছিল, যা যা দিতে পারে নাই, এই দিতে না পারার সাথে নাগরিকের সাথে রাষ্ট্রের একটা কন্টিনিউয়াস একটা পারপেচুয়াল লড়াই আছে। এই লড়াইটার মধ্যে মনে হতে পারে যে একটা অস্থিরতা আছে, মনে হতে পারে যে আমাদের সম্পর্কগুলো হয়তো আগের মতো নাই, মনে হতে পারে যে হাসিনার সময়ের মতো আমরা হয়তো এতটা ঐক্যবদ্ধ নই। আসলে বাস্তবতাটা তা না। আমরা প্রিটি ইউনাইটেড, আমাদের যেখানে যেখানে ইউনাইটেড থাকার কথা। আমাদের স্বাধীনতার প্রশ্নে জিজ্ঞেস করেন, আমরা সবাই ইউনাইটেড। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে, বিদেশ নীতির প্রশ্নে, প্রতিরক্ষা নীতির প্রশ্নে, একটা রাষ্ট্র স্টেক হোল্ডারদের মধ্যে এই 4-5টা বিষয়ের ভিতরে ঐক্যমত হলেই গুড এনাফ। এর বাইরে সবার ঐক্যমত আসলে প্রয়োজন নাই। এর বাইরে হচ্ছে একটা মিনিমাম লেভেলে ডেমোক্রেটিক কম্পিটিশন সবার ভিতরে থাকতে হবে। সহনশীলতা রেখে একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আমাদের মধ্যে থাকতে হবে, কারণ জনগণ যেন ভালো পলিটিক্যাল প্রোডাক্টটা পায়। যেভাবে একই মহল্লায় 5টা আপনার মুদির দোকান থাকতে হয়, 5টা চুল কাটানোর দোকান থাকতে হয়, এই দোকানটা থাকার মধ্য দিয়ে ওই মহল্লার বাজারের ভিতরে কম্পিটিশনটা ভালো থাকে, সার্ভিস ডেলিভারিটা ভালো হয়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি মোটা দাগে অস্থিরতা দেখি না, এটাকে আমি দেখতে পাচ্ছি যে একটা গণতন্ত্রের বৈচিত্র্য, এখানে তর্ক আছে, বিতর্ক আছে, এগুলো একটা পর্যায়ে ম্যাচিওর হবে। এবং এই ম্যাচিওর হওয়ার মধ্য দিয়ে যেটা হবে, রাষ্ট্র তার জনগণকে সোশ্যাল কন্ট্রাক্ট মোতাবেক সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা ডেলিভার করতে পারবে সময়ের সাথে। তো এই যে নতুন করে যে সংলাপটা শুরু হলো, এই সংলাপের মধ্য দিয়ে এই মানে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হবার যে অভিযোগটি আলী রিয়াজ সাহেব করেছেন, আবার তিনি পাশাপাশি কিন্তু বলেছেন সংস্কারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। এই দুইটা বিষয়ের উপরে যদি আপনি একটু আলোকপাত করেন। দেখেন, মানে ওনারা তো আসলে ধরেন টেকনোক্র্যাট লোক, একদম স্পেসিফিক জব ডেসক্রিপশনে ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এঙ্গেজ হয়েছেন, একটা কমিশন স্পেসিফিকলি এই কাজটা করবে। অতএব ওনার দায়িত্বের প্যারামিটারে তো আসলে সংস্কার মেইনলি, এবং এই সংস্কারের সাথে কতটুকু রাজনৈতিক দলগুলোর সাথে একমত করানো যায় না। পলিটিক্যাল জায়গা থেকে আমাদেরকে দেখতে হবে যে চিফ অ্যাডভাইজার কি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে। সবশেষ বলেছেন ডিসেম্বরের নির্বাচন, ডিসেম্বর, মার্চ, জুন, আগের ডেডলাইন যেগুলো বলেছেন কথাবার্তা রাফলি তার মধ্যেই আছে। একই জায়গাতে আছে, ডিসেম্বর, মার্চ, জুন এর মধ্যে আছে। তো সেই জায়গাতে ওনার প্যারামিটারে হয়তো এই কথাটা কারেক্ট যে ওনার যে জব ডেসক্রিপশন, এটার সাথে আসলে নির্বাচনের সম্পর্ক নাই। নির্বাচন বিষয়টা আসলে পলিটিক্যালি হ্যান্ডেল করবেন সরকার। উনি একটা ছোট্ট গণ্ডিতে একটা টেকনোক্রেটিক জায়গাতে দায়িত্ব পালন করছেন। তো সেখানে আমি খুব বেশি মতবিরোধের জায়গা এখানে দেখতে পাচ্ছি না।